বন্ধুরা, একটি বড় প্রশ্ন আজ বিশ্বজুড়ে শুধু প্রতিধ্বনিত হচ্ছে। ফিলিস্তিন কি কোনোদিন স্বাধীন রাষ্ট্র হবে, নাকি ইসরায়েলের ট্যাঙ্ক আর ড্রোনের নিচেই চিরতরে চাপা পড়ে যাবে সেই স্বপ্ন? আজকের ভিডিওতে আমরা দেখব কাতারে ইসরায়েলি হামলা ও ইউনাইটেড নেশনের প্রতিক্রিয়া, কাতারের হয়ে পাকিস্তান ও সৌদি আরবের জাতিসংঘে অভিযোগ, নতুন KC-46 রিফুয়েলিং বিমান দিয়ে কিভাবে ইসরায়েল আরও বড় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, সেই সাথে থাকবে প্যালেস্টাইন ইস্যু, ফিলিস্তিন কি আসলেও স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা পেতে যাচ্ছে, আরও থাকবে মুসলিম দেশগুলোর ভূমিকা এবং আমেরিকা সমর্থন ও ইসরায়েলি আগ্রাসন। তবে সবচেয়ে বড় প্রশ্ন, যখন জাতিসংঘ পর্যন্ত ইসরায়েলের নাম নিতে ভয় পায়, তখন ফিলিস্তিনের স্বাধীনতা কি আদৌ সম্ভব? আজকের ভিডিও আপনাদের নিয়ে যাবে মধ্যপ্রাচ্যের সেই গোপন অগ্নিকুণ্ডে, যার শিখা একদিন ছড়িয়ে পড়তে পারে পুরো পৃথিবীতে। তাই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। ভিডিওর মূল পর্ব শুরু করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে সাথে অল বেল আইকন নোটিফিকেশন অন করবেন এবং আমাদের ভিডিও লাইক ও শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। শুরুতেই আসি 12 সেপ্টেম্বর 2025 নিউ ইয়র্কে জাতিসংঘের অধিবেশনে। 12 সেপ্টেম্বর 2025 নিউ ইয়র্কে জাতিসংঘের অধিবেশনে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত ঘটল। টু স্টেট সলিউশন বা দ্বিরাষ্ট্রনীতি, অথবা এক কথায় বাংলায় আমরা বলতে পারি ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য ভোট গ্রহণ করা হয়। এই রেজলিউশনে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণার পক্ষে ভোট দেয় 142টি দেশ, বিপক্ষে ভোট দেয় 10টি দেশ এবং ভোটদানে বিরত থাকে 12টি দেশ। বিপক্ষে ভোট দেওয়া 10টি দেশের মধ্যে রয়েছে আমেরিকা, ইসরায়েল, হাঙ্গেরি, আর্জেন্টিনা সহ আরও 6টি ছোট দেশ। ফ্রান্স ও সৌদি আরব এই ঘোষণার প্রণেতা। তারা বলছে এটি এক রোডম্যাপ, যেখানে ধাপে ধাপে শান্তি প্রতিষ্ঠা করা হবে। কিন্তু এর প্রত্যুত্তরও এসেছে। ইসরায়েল বলছে এই রেজলিউশন আসলে সঠিকভাবে শান্তি আনবে না, এটা একটি রাজনৈতিক নাটক। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্পষ্ট করে বলেছেন, আমরা কখনোই প্যালেস্টাইনকে রাষ্ট্র হিসাবে গ্রহণ করব না। যুক্তরাষ্ট্র এই সিদ্ধান্তকে সমালোচনা করেছে। ইসরায়েল এবং আমেরিকা কোনোভাবেই ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের মর্যাদা দিতে প্রস্তুত নয়। তারা কোনোভাবেই চায় না প্যালেস্টাইন স্বাধীন রাষ্ট্র হিসাবে পুনর্গঠিত হোক। বন্ধুরা, এই ভোট শুধু একটি পরিসংখ্যান নয়, এটি একটি বার্তা। বিশ্বের অধিকাংশ দেশ বলছে যুদ্ধ আর ধরে রাখা যাবে না, শান্তির পথেই ফিরতে হবে। যদি এই ঘোষণা বাস্তবে রূপ পায়, তাহলে হয়তো শান্তি আলোচনার নতুন অধ্যায় শুরু হবে। কিন্তু সবার চোখ এখন একদিকেই, ইসরায়েল এবং আমেরিকা কি করবে? তারা কি এই আন্তর্জাতিক ঐক্যকে চ্যালেঞ্জ করবে, নতুবা পরিবর্তনের পথে দমনমূলক শক্তিকে ছেড়ে দিবে? দোহায় ইসরায়েলের বিমান হামলার পর সবচাইতে আগে সরব হয় পাকিস্তান ও সৌদি আরব। এই দুটি দেশই জাতিসংঘের জরুরি বৈঠকের দাবি জানায় এবং স্পষ্ট ভাষায় বলে, কাতারের সার্বভৌমত্বের উপর এমন হামলা কেবল আন্তর্জাতিক আইন ভঙ্গই নয়, বরং সমগ্র মুসলিম বিশ্বের উপর আক্রমণ। সৌদি পররাষ্ট্রমন্ত্রী বৈঠকে উল্লেখ করেন, কাতারকে যদি টার্গেট করা হয়, তবে আগামীতে অন্য কোনো উপসাগরীয় দেশও নিরাপদ থাকবে না। অন্যদিকে পাকিস্তানের প্রতিনিধি বলেন, এটি একটি ওয়ার ক্রাইম এবং জাতিসংঘ যদি আজ শক্ত অবস্থান না নেয়, তাহলে আগামীকাল অন্য কোনো দেশের রাজধানীতে হয়তো একই পরিণতির শিকার হতে হবে। এই অভিযোগের পর জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বিবৃতি দেন। তিনি বলেন, ইসরায়েলের এই পদক্ষেপ কাতারের সার্বভৌমত্বকে ভঙ্গ করেছে। এখন সবচাইতে জরুরি বিষয় হলো পরিস্থিতি যেন আর না বাড়ে। তাই আমরা সবাইকে শান্তির পথে ফিরে আসার আহ্বান জানাই। তবে লক্ষণীয় বিষয় হলো, ইউনাইটেড নেশন সরাসরি ইসরায়েলের নাম নিয়ে নিন্দা জানাতে এড়িয়ে গিয়েছে। তারা উল্লেখ করেছে, কাতারের ওপর যে রাষ্ট্রই আক্রমণ করেছে এটা খুব গর্হিত কাজ করেছে। আমরা এমন কিছু ব্যবস্থা নিব যাতে করে ভবিষ্যতে এ ধরনের আক্রমণ না হয়। জাতিসংঘের মতো একটা সংগঠন ইসরায়েলের নাম উচ্চারণ করতেও ভয় পায়। এখন কথা হচ্ছে, কেন ইসরায়েলকে সরাসরি সন্ত্রাসী রাষ্ট্র ঘোষণা করতে ভয় পায় জাতিসংঘ? কারণ স্পষ্ট, আমেরিকা ও তার পশ্চিমা মিত্রদের ভেটো ক্ষমতা, যে কারণে আজ পর্যন্ত ফিলিস্তিনে হত্যাযজ্ঞ, লেবাননে বোমা হামলা
কিংবা কাতারে এই ভয়ঙ্কর আক্রমণের পরও ইসরায়েলকে আন্তর্জাতিক আদালতের কাঠগড়ায় দাঁড় করানো যায়নি। এদিকে দোহা সরকারও তীব্র ক্ষোভ প্রকাশ করেছে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, শান্তি আলোচনার সময় এভাবে বোমাবর্ষণ শুধু বর্বরতাই নয়, বরং এ অঞ্চলে যুদ্ধকে স্থায়ী করে তোলার চক্রান্ত। প্রশ্ন এখন একটাই, ইসরায়েলের এই আগ্রাসী পদক্ষেপ কি মুসলিম বিশ্বকে একত্রিত করবে, নাকি জাতিসংঘের নীরবতায় আরো বিভক্ত হয়ে পড়বে তারা? এদিকে দোহার হামলার পর সবচাইতে তীব্র প্রতিক্রিয়া এসেছে ইরান থেকে। তেহরান সরকারের পক্ষ থেকে জানানো হয়, ইসরায়েলের এই বোমা হামলা শুধু কাতারের উপর আক্রমণ নয়, বরং গোটা অঞ্চলের স্থিতিশীলতার উপর আঘাত। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও সতর্ক করে বলেন, যদি এই ধরনের হামলা অব্যাহত থাকে তবে প্রতিরোধ ফ্রন্ট, হিজবুল্লাহ, হুতি, হামাস সকলেই একসাথে জবাব দিবে। এর মাধ্যমে স্পষ্ট বার্তা দেয়া হয়েছে, যুদ্ধ এখন সীমান্ত ছাড়িয়ে আঞ্চলিক হয়ে উঠতে পারে। কিন্তু ইসরায়েল যেন এ সবকিছু আগে থেকেই অনুমান করেছিল, কারণ তারা সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে KC-46 পেগাসাস রিফুয়েলিং বিমান অর্ডার করেছে এবং এই বিমানের বিশেষ ক্ষমতা হলো আকাশে থেকেই যুদ্ধবিমানকে জ্বালানি সরবরাহ করা। ফলে ইসরায়েলি বিমান আর শুধু গাজা বা লেবাননের সীমায় আটকে থাকবে না, তারা সহজেই দীর্ঘ পাল্লার মিশন চালাতে পারবে, যেটা তারা অলরেডি করে দেখালো। অর্থাৎ ইসরায়েল থেকে প্রায় 2000 কিলোমিটার দূরে এসে কাতারের দোহায় আক্রমণ করে ইসরায়েলি বিমান আবার ফিরে গিয়েছে ইসরায়েলে। তাদের পরবর্তী টার্গেট ইরানের গভীর অংশে গিয়ে হামলা চালানো। বিশ্লেষকরা বলছেন, এই সিদ্ধান্ত প্রমাণ করে ইসরায়েলের চূড়ান্ত টার্গেট হলো ইরানকে দুর্বল করা। গাজা কিংবা কাতারের মতো হামলা আসলে বড় খেলার অংশ মাত্র। মূল লড়াই হবে ইরানের সঙ্গে, আর সেই প্রস্তুতি এখন নিচ্ছে তেল আবিব। বন্ধুরা, সবচেয়ে দুঃখজনক ও হতাশার জায়গাটা এখানে। মুসলিম দেশগুলোর ভিতরে বিভক্তি আর নীরবতা। সৌদি আরব ও জর্ডান তাদের আকাশসীমা ইসরায়েলের যুদ্ধবিমানের জন্য ব্যবহার করতে দিয়েছে বলে একাধিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে রিপোর্ট রয়েছে। আবার সংযুক্ত আরব আমিরাত তাদের গোয়েন্দা তথ্য আদান প্রদানেও যুক্ত রয়েছে বলে মিডল ইস্ট আই এর এক প্রতিবেদনে উল্লেখ আছে। এমন সহযোগিতা না থাকলে ইসরায়েলের পক্ষে এত সহজে কাতার, ইয়েমেন বা লেবাননে হামলা চালানো সম্ভব হতো না। কারণ আকাশসীমার অনুমতি, গোয়েন্দা সহায়তা, এমনকি আর্থিক সম্পদ সবই ইসরায়েলকে শক্তিশালী করে তুলছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, যখন ফিলিস্তিনের শিশুরা খাদ্য আর ওষুধের অভাবে মারা যাচ্ছে, যখন কাতারের মতো সার্বভৌম দেশে হঠাৎ করে বোমা ফেলা হচ্ছে, তখন মুসলিম দেশগুলো কি কেবল নীরব দর্শক হয়েই থাকবে? সৌদি আরবের নেতৃত্বে গড়ে ওঠা আঞ্চলিক রাজনীতি এখন দ্বিধা বিভক্ত। একদিকে সাধারণ মুসলিম জনগণ ফিলিস্তিনের মুক্তি চায়, ইসরায়েল বিরোধী বিক্ষোভ করছে। অন্যদিকে রাষ্ট্রীয় পর্যায়ে কৌশলগত স্বার্থের অজুহাতে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক রাখছে শাসক গোষ্ঠী। আরেকটি বিষয় মনে রাখতে হবে, এই নীরবতা বা সহযোগিতা কেবল ইসরায়েলের হামলাকে বৈধতা দিচ্ছে না, বরং ভবিষ্যতে যখন সংঘাত আঞ্চলিক যুদ্ধের রূপ নেবে, তখন এ দেশগুলো এর দায় এড়াতে পারবে না। এখনই যদি মুসলিম দেশগুলো একসাথে ইসরায়েল বিরোধী অবস্থান না নেয়, তাহলে ফিলিস্তিনের স্বাধীনতা তো দূরে থাক, বরং গাজা, লেবানন, ইয়েমেনের পর কাতার কিংবা অন্য কোনো মুসলিম দেশই হয়তো পরবর্তী টার্গেট হবে। বন্ধুরা, এবার আসি সেই শক্তিশালী রাষ্ট্রের কথায়, যে রাষ্ট্র না থাকলে ইসরায়েল এতটা দাপট দেখাতে পারত না, আর সে রাষ্ট্রটি হলো আমেরিকা। সত্যিটা হলো, ইসরায়েল শুধু ইসরায়েল নয়, বরং মার্কিন সমর্থনের এক ভয়ঙ্কর প্রতিচ্ছবি। 1948 সালে প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত ইসরায়েল সবচাইতে বেশি সামরিক সাহায্য পেয়েছে আমেরিকার কাছ থেকে। কংগ্রেশনাল রিসার্চ সার্ভিস বা CRS এর রিপোর্ট বলছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে আমেরিকা কোনো রাষ্ট্রকে যত সামরিক সাহায্য দিয়েছে, তার মধ্যে সর্বোচ্চ প্রাপক হলো ইসরায়েল। শুধু 2023 সালেই আমেরিকা ইসরায়েলকে প্রায় $3.8 বিলিয়ন সামরিক সহায়তা দিয়েছে, এবং এর মাধ্যমে ইসরায়েল পেয়ে যাচ্ছে উন্নত যুদ্ধবিমান, মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা, ড্রোন প্রযুক্তি থেকে শুরু করে সর্বাধুনিক নজরদারি সিস্টেম। এর অর্থ হচ্ছে, গাজায় যে বোমা পড়ছে, লেবাননে যে রকেট ঝড় তুলছে, ইয়েমেন ও কাতারে যে আগুন জ্বলছে, তার পেছনে কেবল ইসরায়েলের হাত নেই, বরং রয়েছে আমেরিকার দেয়া অর্থ, অস্ত্র ও কূটনৈতিক সুরক্ষা। ইউনাইটেড নেশনস এর নিরাপত্তা পরিষদে ইসরায়েল বিরোধী প্রস্তাব উঠলেই বারবার আমেরিকার ভেটো সেই প্রস্তাবকে ব্যর্থ করে দেয়। অর্থাৎ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করলেও, নিরীহ মানুষ মারলেও জাতিসংঘের কোনো বাধা ইসরায়েলকে থামাতে পারছে না, কারণ আমেরিকা সবসময় তার ঢাল হয়ে দাঁড়ায়। এমনকি কাতারের রাজধানী দোহায় সরাসরি বোমা হামলার পরও আমেরিকা প্রকাশ্যে ইসরায়েলকে দোষারোপ করেনি,
বরং তাদের বিবৃতিতে বারবার ডি-এসকেলেশন আর শান্তি আলোচনার কথা বলা হয়েছে, কিন্তু মূল অভিযুক্তের নাম উচ্চারণ করতেও তারা দ্বিধা করেছে। বিশ্লেষকদের মতে এটি কোনো কূটনৈতিক নিরপেক্ষতা নয়, বরং এক ধরনের সিলেক্টিভ জাস্টিস, যেখানে ফিলিস্তিনের রক্ত, ইয়েমেনের কান্না, কাতারের সার্বভৌমত্ব সবকিছু উপেক্ষিত হয় শুধু ইসরায়েলকে রক্ষা করার জন্য। বন্ধুরা, এই কারণেই অনেক গবেষক বলছেন ইসরায়েল আসলে একা নয়, এটি হলো আমেরিকার আউটপোস্ট বা অগ্রবর্তী ঘাঁটি, যার মাধ্যমে পুরো মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্য বজায় রাখা হয়। প্রশ্ন হলো, যখন বিশ্বের সবচেয়ে বড় শক্তি এভাবে এক সন্ত্রাসী রাষ্ট্রকে সমর্থন করে, তখন মানবতার ন্যায্যতা কোথায় দাঁড়ায়? আর জাতিসংঘ কতটা স্বাধীনভাবে ন্যায় বিচার নিশ্চিত করতে পারে? বন্ধুরা, আজ আমরা দেখলাম গাজা, লেবানন, ইয়েমেন, কাতার, যেখানেই ইসরায়েলের আগ্রাসন পৌঁছায় সেখানেই ঝরে পড়ে নিরীহ মানুষের রক্ত। কিন্তু এর পিছনে রয়েছে আরো বড় সত্য, ইসরায়েল একা নয়, তার পাশে দাঁড়িয়ে আছে আমেরিকা, যে অর্থ, অস্ত্র আর রাজনৈতিক ছত্রছায়া দিয়ে ইসরায়েলকে আগ্রাসনের বৈধতা দিচ্ছে। জাতিসংঘে বারবার প্রস্তাব উঠলেও আমেরিকার ভেটো সেই প্রস্তাবগুলোকে ব্যর্থ করে দেয়। অর্থাৎ ফিলিস্তিনের শিশুদের কান্না, কাতারের সার্বভৌমত্ব, ইয়েমেনের শহর ধ্বংস, সবকিছুই ঢাকা পড়ে যায় এক শব্দে, আমেরিকার স্বার্থ। প্রশ্ন এখন একটাই, প্যালেস্টাইন কি কোনোদিন স্বাধীন রাষ্ট্র হবে না? নাকি বিশ্বশক্তির এই পক্ষপাতদুষ্ট নীতির কারণে একটি জাতি ধীরে ধীরে নিশ্চিহ্ন হয়ে যাবে? ইতিহাস সাক্ষী, অন্যায় সাম্রাজ্য কখনো স্থায়ী হয়নি। আজ যদি মুসলিম বিশ্ব ঐক্যবদ্ধ হয়, আজ যদি মানবতার পক্ষে সাধারণ মানুষ একসাথে আওয়াজ তোলে, তাহলেই এই হত্যাযজ্ঞ থামানো সম্ভব। ইসরায়েল যতই শক্তিশালী হোক, আমেরিকা যতই সমর্থন দিক, মানবতার শক্তি তার চেয়ে অনেক বড়। তাহলে আপনাদের কাছে প্রশ্ন, আমরা কি চুপচাপ এই দখলদারিত্ব আর হত্যাযজ্ঞ দেখে যাব, নাকি একসাথে দাঁড়িয়ে বলবো ইসরায়েল একটি সন্ত্রাসী রাষ্ট্র আর আমেরিকা তার সহযোগী?